বিভাগের অধ্যাপক ডক্টর বোরহানুদ্দিন খানের সাথে। একই সাথে আমরা আমন্ত্রণ জানিয়েছি ব্যারিস্টার এম এ মাসুমকে, তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। দুজনকে স্বাগত। এই প্রসঙ্গে ব্যারিস্টার মাসুমের কাছে আসতে চাই, আপনার কি মনে হয়, আপনি কি একমত? স্যার যেটা বললো, আমি একটু আমাদের 13th অ্যামেন্ডমেন্টের যে জাজমেন্ট সেখান থেকে আসে একটু। আমাদের এক্স চিফ জাস্টিস ABM খায়রুল হক, ওনার একটা আছে রেসিডেন্টে, যেখানে উনি বলেছিল যে ফ্রি ফেয়ার অ্যান্ড নিউট্রাল ইলেকশনের কথা, এবং ওটার একটা বেসিক প্রিন্সিপাল বা ফান্ডামেন্টাল স্ট্রাকচার কনস্টিটিউশনের, সেটা হলো যে আপনাকে ফ্রি ফেয়ার এবং নিউট্রাল ইলেকশন হতে হবে। এবং এটা আবার আমাদের ওয়ান অফ দি অ্যাপিলেট ডিভিশনের জাস্টিস এখন ওহাব মিয়া, উনিও বলেছিলেন যে অ্যাবসেন্স অফ ফ্রি ফেয়ার ইলেকশনের যে লেজিটিমেসি, যে রিয়েল লেজিটিমেসি অফ দি পার্লামেন্ট এবং আপনার সভারেন্টি অফ পার্লামেন্ট, তারপরে পিপল রিপ্রেজেন্টেশন, সেখানে ল্যাক্স থাকবে। তো আমরা যদি আপনার ফ্রি ফেয়ার ইলেকশনের কথা বলি, যেটা 13th অ্যামেন্ডমেন্টে, যেটার মাধ্যমে 15th অ্যামেন্ডমেন্ট হলো, যেটা থেকে কেয়ারটেকার গভর্নমেন্টের প্রভিশনটা বাদ দেওয়া হলো। এখন ওই যে ফ্রি ফেয়ার ইলেকশনের কথা বা ক্রেডিবল একটা ইলেকশন হওয়ার কথা, যেটা আমাদের যে ইলেকশন হলো 153 কনস্টিটিউয়েন্ট মেম্বার অফ পার্লামেন্ট যারা আনকনটেস্টেড, তারপর দেখা গিয়েছে যে, যেটা মিডিয়া থেকে আমরা পেয়েছি, যে 41 আপনার কেন্দ্রে যেটা কোনো ভোট পড়েনি। তারপরে যে ধরনের জালিয়াতি বা অন্যান্য যেগুলি মিডিয়া কাভারেজ থেকে আমরা দেখতে পেয়েছি, যদি এগুলি আমরা সাম আপ করি বা কনক্লুশনে আসি, তাহলে এটা কখনোই আমরা বলতে পারবো না যে এখানে একটা নিউট্রাল বা একটা ফ্রি ফেয়ার বা যেটা ক্রেডিবল হবে টু দি এভরিওয়ান। বা আরেকটা জিনিস, যে ইনভলভমেন্ট অফ অল পার্টিস, মিডিয়া অনেকভাবেই কাভারেজ করেছে ব্যাপারগুলি, যেটা আপনি দেখবেন একটা জিনিস, যে 10%, অনেকেই বলেছে যে যদি রিয়েল ট্রু বা অনেস্ট সেন্সে যাই, তাহলে 10%-এর বেশি হয়তোবা ভোট কাস্ট হয়নি যদি রিয়েলিটি ওইভাবে করি। তাহলে 90%-এর যে রিপ্রেজেন্টেশন, সেটা যদিও নির্বাচন কমিশন 40%-এর কথা বলে, বাট আমরা যেটা মিডিয়া বা অন্যান্য থেকে পেয়েছি, তাহলে তো ফ্রি ফেয়ার বা ক্রেডিবল ইলেকশন এটা আমরা বলতে পারি না। ওই সেন্সে আমাদের আপনার এটা প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এবং আওয়ামী লীগের যারা আছে, যে ওই সময় যারা নির্বাচন করেছিল, মানে 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 সুই মানে দ্য ওয়েরার নোজ ওয়ার দ্য মানে শো পিঞ্চেস। বিষয়টা হচ্ছে যে ওই সময় যে নির্বাচনটা হয়েছিল, একটা দ্যার ইজ এ হিয়ারসে, একজন প্রাক্তন প্রধান বিচারপতিকে 10 কোটি টাকা দিয়ে কেনা হয়েছিল, এরকম একটা এলিগেশন আছে। এই প্রসঙ্গে আসছে, একজন দর্শক বোধহয় আছেন। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চট্টগ্রাম থেকে সুমন বলছি। জি, আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে আপনি প্রশ্নটি করুন। হ্যালো, জি বলুন, শুনতে পাচ্ছি। যে আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যে আমাদের এই চট্টগ্রামের এই 9 আসনে যে আমরা ভোট দিতে পারিনি, তো আমাদের এই প্রেক্ষিতে আমরা কি কোনো আইনের ব্যবস্থা নিতে পারবো কিনা, যে আমার যে ভোটের অধিকার যে হরণ করা হলো। আর আরেকটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, যে আপনারা এই টকশোর মধ্যে যে সুশীল সমাজের ব্যক্তি বা বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে আসেন, তো ওদের পাশাপাশি যদি একটু সুযোগ দেন, যে আমাদের দিনে আনে দিনে খায় এই ধরনের কিছু ব্যক্তিদেরকে একটু করে সুযোগ দিবেন, যারা যারা ওদের মনের কথাটা পরিষ্কারভাবে বলতে পারবে। এবং আমি আশা করি তারা টকশো থেকে বার হওয়ার পরে তাদেরকে অ্যারেস্ট করার মতো ক্ষমতা সরকারের থাকবে না, এবং অ্যারেস্ট করলে সরকারের অবস্থান কোথায় যাবে, সেই প্রেক্ষিতে আপনাদের বিশিষ্ট ব্যক্তিদের কাছে আমার একটু জানার। জি, যে একটা অ্যাডহক ভিত্তিতে আমাদের মূল কারণটা, আমাদের প্রতি 5 বছর অন্তর অন্তর এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই যে বিরোধ এবং তা নিয়ে সহিংসতা। ব্যারিস্টার মাসুম, এই প্রসঙ্গে কি আপনার কোনো মন্তব্য আছে, যে পার্লামেন্ট ভেঙে দেওয়ার যে প্রসঙ্গটি এসেছে? আমি ডক্টর বোরহান, ওনার সাথে আমি এক জায়গায় আমার একটু দ্বিমত হয়। সেটা হলো যে আমাদের ওই প্রিন্সিপাল একটা আছে, আপনি দেখবেন যে লেজিসলেচার, জুডিশিয়ারি এবং আপনার এক্সিকিউটিভ, এই যে চেক অ্যান্ড ব্যালেন্সের একটা ব্যাপার থাকে, যে যদি পার্লামেন্ট থেকে কোনো ধরনের ইনেক্টমেন্ট হয়, সেখানে যদি কোনো কন্ট্রাডিক্টরি কিছু থাকে, সেটা সুপ্রিম কোর্টের একটা অবজারভেশন বা করা, আবার সুপ্রিম কোর্টেরও যদি হয়, সেটা অ্যাকনোলেজ করা বাই থ্রু দি পার্লামেন্ট। তো সেইখানে যে পার্লামেন্ট 15th অ্যামেন্ডমেন্ট করেছে, এখানে আমি আই অ্যাগ্রি উইথ দ্যাট। কিন্তু এখানে আমার কাছে যেটা মনে হয়, কিছু প্রিন্সিপাল বা কিছু
ক্লজেস তারা যেটা বাদ দিয়েছে এবং কিছু ক্লজেস যারা ইনঅ্যাক্ট করেছে, যেমন একটা ক্লজ আমার না বললেই নয়, যে তারা ওই ফিউচার পার্লামেন্টকে বাইন্ড করা, যে আপনি আজকে ভবিষ্যতে কোনো রিপিল করতে পারবেন না, একটা ক্লজে এরকম স্পেসিফিকলি বলা আছে। সেই সংবিধানের প্রায় 1/3 এখন বলা হয়েছে যে এগুলো আর পরিবর্তন করা যাবে না। রাইট। এই যে জায়গাগুলি, সেইটা তো ফিউচার পার্লামেন্টে ইউ ক্যান নট বাইন্ড ইট, মানে সাকসেসরকে আপনি কখনোই লেজিসলেট করতে আপনি বাইন্ড করতে পারেন না। সেই জায়গাটায় আমি অ্যাকচুয়ালি দ্বিমত করি। তাছাড়া আমার মনে হয় যে এই যে কেয়ারটেকার গভর্নমেন্টের যে ইস্যুটা, হ্যাঁ, সেটা আমার মনে হয় যদি ইন্টেনশন যদি শুধু তাদের থাকতো, যেটা প্রপার এবং ফ্রি ফেয়ার ইলেকশন বা ক্রেডিবল ইলেকশন করার শুধু ইন্টেনশনই এনাফ ছিল। এই কেয়ারটেকার গভর্নমেন্টও যদি তারা এলিমিনেট করে দিয়েছে, ঠিক আছে, কিন্তু তারপরও একটা ফ্রি ফেয়ার ইলেকশন করা যেত, অনলি ইন্টেনশন যদি তাদের থাকতো। আর এই যে সংসদ না ভেঙে নির্বাচনের যে প্রসঙ্গটি তুলেছেন ডক্টর বোরহান, এই বিষয়ে আপনার কি মতামত? আচ্ছা, এখানে যেটা হলো কি, 65 স্পেসিফিকলি বলে দিয়েছে কি একটি সংসদ, এবং এখানে নাম্বার অফ মেম্বার অফ পার্লামেন্টেরও কথা বলে দিয়েছে 300। তো যদি আপনি 65কে ইয়ে করেন, আবার 123-তে বলে দিয়েছে স্পেসিফিকলি, আপনার 123(3)B এর এক্সটেনশন পার্টে, যে পূর্ববর্তী সংসদে যারা থাকবে তাদের কার্যভার বহাল থাকবে, যারা নতুন নির্বাচিত হবে এর পরও। আবার 148-এ বলে দিয়েছে যে আপনি শপথ যখন নেবেন এরপর থেকেই ধরে নেওয়া হবে যে আপনি কার্যভার গ্রহণ করেছেন। তো আপনি যদি 148 এবং 123-কে ধরেন, তাহলে দিস কন্ট্রাডিক্টরি, স্ট্রেইট কন্ট্রাডিক্টরি। কারণ 123 বলছে যে যারা আগে ছিল তাদের সময় ওই 5 বছরের যদি ডিসলিউশন, পার্লামেন্ট যদি ডিসলিউশন না হয়, তাহলে তারা মেম্বার অফ পার্লামেন্ট থাকবে। আবার 48-এ বলে দিয়েছে আপনি যেই দিন শপথ নেবেন, আই মিন ওই 3 ডেজের আফটার, যখন আপনি গেজেট প্রকাশের 3 দিনের মধ্যে যখন শপথ নিয়েছেন, আই মিন 3 দিন পর থেকে আপনি কিন্তু কার্যভার গ্রহণ করেছেন। তাহলে এখন কোয়েশ্চেন আসে, আগের যারা ছিল তারা কি রিজাইন করেছে কিনা? আপনি 67 যদি দেখেন, সেখানে কিন্তু আর্টিকেল 67 স্পেসিফিক বলেছে সংসদ সদস্যরা কিভাবে রিজাইন বা পদত্যাগ করতে পারে, এবং একটি সংসদ কিভাবে ভেঙে যাবে, অথবা ডিসলিউশন অফ পার্লামেন্ট, সংসদ ভাঙার এছাড়া কিন্তু তাদের আপনার মানে রিজাইন করার কোনো বা তারা না হওয়ার কোনো চান্স নেই। কিন্তু আবার আপনি যদি 72-তে দেখেন, ওই যে ডিসলিউশন অফ পার্লামেন্ট যেটা প্রেসিডেন্ট করবে, তাহলে কি আমরা পার্লামেন্ট ডিসলভ হতেও দেখিনি, আমরা রিজাইনেশনও দেখিনি, একটাও হয়নি। তাহলে আপনার যে 123 এবং 148 যদি আপনি এটা স্ট্রেইট স্পেসিফিক ক্লিয়ার, 24 তারিখ পর্যন্ত আমাদের কটা পার্লামেন্ট বলে আপনি মনে করেন? 2টা পার্লামেন্ট অবশ্যই, কারণ তো এটা তো বলেই দিয়েছে। এবং আবার কনস্টিটিউশনাল 72-তে বলে দিয়েছে এই 5 বছর অতিবাহিত হওয়ার পরে ডিসলিউশন অটোমেটিক হবে, তাছাড়া ডিসলিউশনের কোনো আমরা একজন দর্শকের প্রশ্ন নিয়ে আসতে চাই। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আব্দুল লতিফ কুরেশি, শাহবাগ, নোয়াখালী থেকে। জি, বলুন। আমি মাননীয় অতিথি মিস্টার গোফরান সাহেবের কাছে যে প্রশ্নটা করছিলেন, আলোচনা করছিলেন সংসদ ভেঙে না দিয়ে কেন নির্বাচন করা হলো। নিশ্চয় ওনারা জানেন বা আপনারা জানা আছে, সারা বিশ্বে যখন একটা দেশ সমস্যা পড়ে যায় বা যুদ্ধ অবস্থায়, কিন্তু বর্তমান যে বিএনপি এবং জামায়াত ইসলাম যে যুদ্ধ ঘোষণা করেছেন, ঠিক ওই সময় নির্বাচন হচ্ছে। তাহলে পার্লামেন্ট যদি ভেঙে দেওয়া হয়, তাহলে জরুরি অবস্থায় যদি পার্লামেন্ট ডাকতে হয়, তাহলে নিশ্চয় আপনার সংসদ ভাঙতে পারবে না। আর 24 তারিখ পর্যন্ত যেহেতু পার্লামেন্ট রয়ে গেছে, সেহেতু পার্লামেন্ট ভাঙার কোনো প্রশ্ন। আপনি কি মনে করেন যে যুদ্ধ অবস্থা হয়ে গিয়েছিল বাংলাদেশে? না, যুদ্ধ অবস্থা হয়ে যায় না, কিন্তু মানবতা বিরোধী জামায়াত ইসলাম যেভাবে শুরু করেছিলেন এবং বেগম খালেদা জিয়া যেভাবে ডিক্লারেশন দিচ্ছে, একটার পর একটা আলটিমেটাম দিচ্ছে, মনে করেন আমি যদি আজকে একটা আন্দোলন ঘোষণা করি, বেগম খালেদা জিয়া বলবে যে হ্যাঁ আমি আব্দুল লতিফ কুরেশির সাথে একমত। তাহলে এই যে ঘটনাগুলি ঘটছে, আর বিশেষ করে আমাদের যে সারা বিশ্বের যে দাতা দেশগুলো বা প্লাস যেগুলি পাকিস্তানের ISI এবং আপনার আমেরিকার CI,
1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিলেন, ওই শক্তিগুলো একসাথে হওয়ার পরে নিশ্চয় আপনারা জ্ঞানী গুণী ব্যক্তি এবং সম্মানিত ব্যক্তি নিশ্চয় আপনার বুঝতে পারছেন যে এই সময়টা যদি পার্লামেন্ট যদি ভেঙে দেওয়া হয়, তাহলে জরুরি যদি পার্লামেন্ট ডাকা হয়, তাহলে ধন্যবাদ। আপনার বক্তব্য বুঝতে পেরেছি। দুটো পার্লামেন্টের ব্যারিস্টার ডক্টর স্বাধীন মালিক এই কথা বলেছিল। এই প্রসঙ্গটাকে আমরা শেষ করে নেব। ভেরি ভাইটাল। এখন আগের যে প্রসঙ্গে আমরা ছিলাম এটাতে আমরা অবশ্যই এই প্রসঙ্গে ব্যারিস্টার মাসুম আপনার কি মনে হয়? একটু ব্যাপার যেটা এখানে কিন্তু স্পেসিফিকলি 123(3)(b) এর এক্সটেনশন আমি পড়ে শুনাই, তবে শর্ত থাকে যে এই দফার ক উপদফা অনুযায়ী অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে নির্বাচিত ব্যক্তিগণ উক্ত উপদফার উল্লেখিত মেয়াদ সমাপ্ত না হওয়া পর্যন্ত সংসদ সদস্যরূপে কার্যভার গ্রহণ করিবেন না। দ্যাট ইজ 123(3)(b) স্পেসিফিক। আবার 148 উনি যেটা বললো 148(3) শপথ নেওয়ার পরে স্পেসিফিকলি 3 বলেছে, সেই ক্ষেত্রে শপথ গ্রহণের অব্যবহিত পর তিনি কার্যভার গ্রহণ করিয়াছেন বলিয়া গণ্য হইবে। দ্যাট ইজ স্পেসিফিক কন্ট্রাডিক্টরি। আচ্ছা, এই কন্ট্রাডিক্টরি তো আমাদের এর আগেও ছিল। ধরেন কিরকম, এই যে ডিসলিউশনের যে ব্যাপারটা আপনি যদি দেখেন 73 গণপরিষদ দেখেন, যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি কিন্তু ওই ডিসলিউশন করে ওই যে কেয়ারটেকার যে প্রধানমন্ত্রী কিছুদিন কার্য পরিচালনা করেছেন, তারপরে রাষ্ট্রপতি নির্বাচনের পরে রাষ্ট্রপতির মাধ্যমে আবার উনি কিন্তু শপথ কার্যভার নিয়েছিলেন। তো এইটা কিন্তু ইজিলি অ্যাভয়েড করা যেত যদি তারা ফলো আপ করতো। ওই যে আমি যেটা বলেছিলাম যে ইন্টেনশন, এই 123 and 148 কি তারা আগে দেখেনি? ডক্টর বোরহান। ওকে, আমি আসলে দর্শকরা নিশ্চয়ই খুব কনফিউজ হয়ে যাচ্ছেন যে আসলে ঘটছেটা কি। আসলে সংবিধান কিন্তু কোনো কমন সেন্স নয়। সংবিধান লেখা থাকে এবং সংবিধানে যদি সুনির্দিষ্ট বিধান না থাকে তখন কিন্তু বাই ইমপ্লিকেশন আমরা ব্যাখ্যাগুলি দিব। সংবিধানের এখানে এই জায়গাগুলোতে বেশ কিছু জায়গায় পরিষ্কার ছিল, সেটা আমি পরিষ্কার করে দিচ্ছি। যে প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে নির্বাচনটা কোন অনুচ্ছেদে হয়েছে। নির্বাচন হয়েছে 123-এর ক অনুযায়ী। খ অনুযায়ী হতে পারত, কিন্তু খ অনুযায়ী হয়নি। 123-এর খতে কি ছিল? পার্লামেন্ট ভেঙে দিয়ে করা। পার্লামেন্ট ভেঙে দিয়ে করা থাকলে এই যে নবম আর দশম সংসদ নিয়ে কোনো প্রশ্ন উঠত না। যেহেতু পার্লামেন্ট রেখে নির্বাচন করা হয়েছে, সে কারণে সুনির্দিষ্টভাবে আমার বিজ্ঞ বন্ধু যেটি বললেন যে 123-এর প্রভাইসোতে বলা আছে যে যতক্ষণ পর্যন্ত এদের টেনিওর শেষ না হবে, অর্থাৎ 24শে জানুয়ারি পর্যন্ত শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত যারা নির্বাচিত হয়ে আসবে তারা শপথ গ্রহণ করবে না। ভেরি ক্লিয়ার। আবার যে কথাটি উনি বললেন যে 148-এ লেখা আছে যে মুহূর্তে শপথ নেবে তখন ধরে নিতে হবে তারা কার্যভার গ্রহণ করেছে। আচ্ছা, তাহলে কি করার দরকার ছিল? নির্বাচন কমিশন এর নির্বাচন করার পরে তারা নির্বাচন গেজেটে পাবলিশ করার 1 মাস পরে কিন্তু অধিবেশনটি ডাকতে হবে। একটা জিনিস লক্ষ্য করবেন, বেশ অনেকে হয়তো ভুলে গেছেন যে বেশ কিছুদিন আগে সিটি কর্পোরেশন নির্বাচন হলো। সিটি কর্পোরেশনের নির্বাচন হবে, যে 4টি সিটি কর্পোরেশন নির্বাচন হওয়ার পরে ইলেকশন কমিশন কিন্তু গেজেট দ্বারা প্রজ্ঞাপন করেননি। টেনিওর শেষ হওয়ার পরে কিন্তু তারা গেজেট নোটিফিকেশন করলেন, যাতে করে ওই ওতটি পরবর্তীকালে হতে পারে। তো এখন নির্বাচন কমিশনের একটি দায়িত্ব ছিল এই সংবিধানটি পড়া। অর্থাৎ ডক্টর সেলিম মাহমুদ যে কথাটি বললেন যে 148(2)-এর ক, সেখানে বলা আছে যে গেজেট নোটিফিকেশন হওয়ার 3 দিনের মধ্যে স্পিকার কর্তৃক নবনির্বাচিত সংসদ সদস্যরা ওত নেবেন। যদি প্রথম 3 দিনের মধ্যে না হয় তাহলে প্রধান নির্বাচন কমিশনার উনি ওত পড়াবেন। তাহলে এই নির্বাচন কমিশনার যিনি ছিলেন উনি সংবিধানে যদি পড়তেন, পরে যদি উনি 22 তারিখে ওনার উচিত ছিল এই রেজাল্ট গেজেট নোটিফিকেশন করা। কারণ উনি ইতিপূর্বে কিন্তু সিটি কর্পোরেশনের 4টি নির্বাচনের ক্ষেত্রে উনি বিলম্ব করে এই কারণেই করেছিলেন, এবার উনি সেটি করেননি। আবার প্রশ্ন আসলো যে সংবিধানে এই হঠাৎ করে এই ভ্যাকুয়ামটা কেন আসলো? এটি আসার কারণ হলো কি বলি আপনাদের, যে 123 এখন যেভাবে পড়ছেন, এই 123 কিন্তু পঞ্চদশ সংশোধনের কারণে হয়েছে। 123 এখন যেভাবে আছে, পঞ্চদশ সংশোধনের আগে কিন্তু এইভাবে রিজলভ করে করতে হবে, যেভাবেই হোক না কেন। আর 148(2)-এর এটি এসেছে 14তম সংশোধনীতে, অর্থাৎ 2004 এসেছে। অর্থাৎ যখন এই পঞ্চদশ সংশোধনী আনা হলো
তখন কিন্তু এটা আমার ধারণা ওনাদের ওভারসাইট রয়েছে, এই ধরনের একটি না থাকাই উচিত ছিল। বাট নির্বাচন কমিশনের দায়িত্ব ছিল এটি পড়ে 22 তারিখে করা, তাহলে কিন্তু এই দুটি হওয়ার প্রশ্ন আসতো না। আর আমাদের হাতে সময় শেষ আসলে ডক্টর বোরহান, আমাদের আরো কথা বলার সময় থাকলে হয়তো এই বিষয়গুলোতে আমরা একটি সমাধানে পৌঁছতে পারতাম। আজকের মতো দর্শক এখানেই শেষ করতে হয়েছে এবং আগামীকালকে আবারও মুক্তবাগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সাথে থাকার জন্য।